তাদের নেতা কর্মীরাই তো এখন আন্দোলন সামিল হয় না, তাদের পার্টির নেতা কর্মীরাই এখন আন্দোলনের মানসিকতায় নেই। আর জনগণ যে আন্দোলনে সম্পৃক্ত থাকবে না, সেটা কোনোদিনও গণ অভ্যুত্থান হতে পারে না। আমি বলবো এদেশে এই যাবৎ গণ অভ্যুত্থান যদি বলেন 69 সালে হয়েছে, এরপর আর কোনো গণ অভ্যুত্থান হয়নি। এরপরে 90-এর যে আন্দোলন, সেটাকে আমি গণ আন্দোলন বলব, এটা গণ অভ্যুত্থান নয়। এরশাদ সরকার যে আন্দোলনের মুখে এরশাদ সরকারের পদত্যাগ বা পতন ঘটেছে, স্বৈরাচার পতন দিবস 6 ডিসেম্বর আমরা পালন করে থাকি। সাধারণ সম্পাদক, যে আপনি একটা বিষয় অবগত আছেন কিনা, হয়তো আছেন, যে আপনারা জানেন যে সেন্টমার্টিন সীমান্তে খুব উত্তেজনা চলছে। সেখানে আমাদের যে মানে ইয়া থেকে কক্সবাজার থেকে ওইখানে কোনো খাদ্য যেতে পারতেছে না, কোনো জাহাজ যেতে পারছে না, গেলে তারা গুলি করতেছে। এই বিষয়টা এর আগে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন যে আমাদের বে অফ বেঙ্গল, ভারত মহাসাগর এবং কি এই যে সীমান্তটা, ওইখানে কোনো একটা রাষ্ট্র ঘাঁটি করতে চাচ্ছে, তাদের এরকম একটা ইয়া ছিল। আমরা কি সেই যে চক্রান্তের ভিতরে, যে গাড়িঘর চক্রান্ত আমাদের নিয়ে, আমরা কি সেই চক্রান্তের শিকার হচ্ছি কিনা? দেখুন, আমরা যুদ্ধ চাই না। আমরা আগস্টের 25 তারিখ থেকে রোহিঙ্গার যে স্রোত এবং মানবিক আবেদন, আমাদের প্রধানমন্ত্রী সেদিন উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন মানবিক কারণ, যে কারণে তাকে মানবতার মা বলে অভিহিত করা হয়। তখন তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে পর ওয়াশিংটনে ছিলেন সজীব ওয়াজেদ জয়ের বাসা। সেখানেই তার একটা ছোট্ট অপারেশন হয়। সে কারণে তিনি তখন দেশে ছিলেন না, এবং সে সময় প্রতিদিনই উনি সরকার এবং নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সবাইকে ফোন করতেন, এবং আমাদের পার্টি পর্যায়েও তিনি আমাদেরকে সাবধান করে দিতেন যে কোনো অবস্থা আমরা যেন কেউ কোনো প্রভোকেশন না দিই, এবং প্রভোকেশন হলে যুদ্ধ হতে পারে, অন্য পক্ষ তো বসে থাকবে না। আমাদের আকাশ সীমাও তারা 2-1 লঙ্ঘন করেছিল। তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম, এবং সেই অবস্থাটার আর বেশি দিন এগোয়নি। যদিও রোহিঙ্গা সমস্যাটা আমাদের উপর জেঁকে বসেছে, এবং আজকে দুনিয়ার বিভিন্ন সংস্থা, বড় বড় দেশগুলো তারা আমাদের প্রশংসা করে, লিপ সার্ভিস দেয়, কিন্তু এই রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের জন্য যে সাহায্যের পরিমাণটা ছিল সেটাও কিন্তু অনেক কমে গেছে। আমাদের এমনি অর্থনৈতিক চলমান সংকটে আমরা নিজেরাই
সংকটে আছে। আমাদের নিজেদেরই দুশ্চিন্তা মুক্ত হওয়ার কোনো কারণ নেই। সেখানে এতগুলো 11-12 লাখ রোহিঙ্গা যাদের সন্তান সন্ততি হয়ে সংখ্যা বাড়ছে, এই বোঝাটা আমাদের জন্য একটা বাড়তি চাপ সৃষ্টি করে আছে। পৃথিবীর অনেক দেশ আছে, ইমিগ্রেন্টসরা যায়, তাদেরকে আশ্রয় দেয়। এখানে দুনিয়ার বড় বড় দেশগুলো যারা এই সংকট নিয়ে আজকে কথা বলে, আমাদের তো লিপ সার্ভিসের দরকার নেই। আমাদের দরকার এই রোহিঙ্গা বোঝাটা আমাদের উপর থেকে, আমাদের কাছ থেকে সরিয়ে নেয়া, এবং এটা আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবার কাছে আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যান সেখানেই সর্বাগ্রে তিনি রোহিঙ্গা প্রসঙ্গটা উত্থাপন করেন, এবং আজকের বিশ্বে এটা অত্যন্ত দুঃখজনক যে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখদন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে। তাদের কথা ইসরায়েল শুনে না, তারপর তাদের কথা বড় বড় দেশগুলো শুনে না। যখন যার যে ব্যাপারে বিরোধ আছে সে তখন জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাবও মানে না। ইসরায়েল তো মানেই না। তো এখন আসলে জাতিসংঘের এই অনুরোধ উপরোধগুলো এগুলা বাস্তবে কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না। তো এখানেই তারপরও আমরা আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে, মানে 54টা এথনিক কমিউনিটি, এদের একের সাথে অন্যের মিল নেই। বিশেষ করে রাখান এলাকা, আরাকান বিদ্রোহীরা প্রকাশ্যে এরা বিদ্রোহ করে যাচ্ছে। কাজে ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনি বর্তমানে যে সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। যুদ্ধটাকে পড়ি আর আমাদের কোনো প্রভোকেশন যেন যুদ্ধের কারণ সৃষ্টি না করে। কাদের ভাই, সেক্ষেত্রে যদি সেন্ট মার্টিন বেদখল হয়ে যায়, বাংলাদেশ আসলে কোন প্রক্রিয়া এটাকে এই সার্বভৌমত্ব রক্ষা করবে? মানে যুদ্ধ আমরা বারবার বলছি যে আমরা যুদ্ধ চাই না, কিন্তু মায়ানমার তো উস্কানি দিচ্ছে বারবার। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। সম্প্রতি সময়ে মানে মিস্টার লু বিবিসিতে এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ সরকার দুর্নীতি বিরোধী যে অভিযান, শুদ্ধি অভিযান
চালু করেছে এবং তারা তাতে সন্তুষ্ট প্রকাশ করেছে এবং গণতন্ত্র তাদের দেশে থাক বা না থাক, মানুষ বা না মানুষ, বাংলাদেশের বিষয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। এই বিষয়ে আপনার বিএনপি থেকে বলা হচ্ছে যে বেনজিরের মতো আমি আমাকে বুঝি, আমার আদর্শ, আমার নীতি, আমার রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন, আইন বিধি, এগুলো হচ্ছে আমার সংবিধান। আমি আমার সংবিধান ফলো করব, সংবিধান অনুযায়ী চলব। এখন ডোনাল্ড লুর সাহেব কি বললেন সেটা আমাদের মাথা ঘামানোর কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তারা তাদের দৃষ্টিকোণ থেকে কখনো প্রশংসা করবেন, কখনো নিন্দা করবেন, কোনো বিষয়কে প্রশংসার চোখে দেখবেন, কোনো বিষয়কে আবার সমালোচনা করবেন, এটা তাদের বিষয়। আমরা আমাদের নীতিমালার আলোকে আমাদের সংবিধানকে ফলো করে আমরা এগিয়ে যাব। একটা প্রশ্ন কি করা যাবে? কেন আপনি বারবার একা প্রশ্ন করছেন? অনেক সাধারণ সম্পাদক, আমার নাম ইফতেখার উদ্দিন, আমি চ্যানেলেতে কাজ করি। এবারে ঈদে সড়ক পথের পুরোপুরি স্বস্তি না আসলেও বেশ স্বস্তি ছিল। এই সড়ক পথের যে, আপনি তো পার্টি সেক্রেটারির পাশাপাশিও সড়ক পরিবহন সেতু মন্ত্রী, এই বিষয়টা নিয়ে ঈদের আগে আপনি কি বলবেন? এখন শুনেন, আমি গতকাল যে বক্তব্য রেখেছি সেটা পরশুদিন একদিন আগে যে অবস্থা ছিল আমি সেটাই আলোকপাত করেছি। গতকাল আসলে এইটা একটু ভিন্ন। এই যে পশুবাহী ধীরগতির গাড়িগুলো চলে রাস্তায় ব্যাপক হারে, এবং সঙ্গে সঙ্গে সড়কের আশেপাশে গরুর হাট, পশুর হাট, এটা একটা সমস্যা। আর রাস্তা কোথাও সমস্যা না যানজটের জন্য, এবং এ কারণে এই ধীরে চলার কারণে, এবং এবার আমি আমাদের অফিসারদের সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ সর্বক্ষণ আমার সাথে যোগাযোগ করে যাচ্ছে। এবার একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে, এবার অনেক বেশি যানবাহন, রাস্তা যানবাহনের ভিড়টা গতবারের চেয়ে এবার অনেক বেশি। স্বাভাবিক কারণে কোথাও কোথাও কিছু সময়ের জন্য যানজট হয়েছে, তো পার্মানেন্ট না, ঘন্টার পর ঘন্টা যে দুর্ভোগ সেটা নয়, মাঝে মাঝে এখানে ওখানে কিছু যানজট হয়েছে, অস্বীকার করে লাভ নেই। মানুষ তো কোথাও কষ্ট পেলে, তখন আমি যদি বলি না কোনো যানজট নেই, তখন যারা ভুক্তভোগী তারা বুঝে আছে কি নেই। তো মানুষের সাথে মিথ্যাচারটা আমি কেন? আশা করি সামনের দিনগুলো ভালো যাবে, যদি আমাদের গার্মেন্টস আজ এবং কাল তাদের ব্যাপক হারে যাওয়ার কথা, তো এইটা কোনো কোনো জায়গায় হয়তো চাপটা বাড়াতে পারে রাস্তা। বলেন। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন ছিল, ছোট একটা প্রশ্ন। বিএনপি থেকে বলা হয়েছে যে দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নাই, অবস্থা। বিএনপি কেন? আমরাও তো বলছি খুব ভালো। ডলার সংকট, দেশের বিএনপি কেন? আমরাও তো বলছি ডলারের সংকট আছে এবং দেশের অর্থনৈতিক সংকট আছে, সারা দুনিয়ায় সংকট আছে।
আমরা কোনো বিচ্ছিন্ন দিক না, আমাদেরকেও সংকটের মুখোমুখি হতে হচ্ছে। এখন অনেকের তুলনা আমরা অনেক ভালো আছি। যেমন আপনি শ্রীলঙ্কার কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, আর পৃথিবীতে ফুটবল খেলার গতবারের চ্যাম্পিয়ন ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা 300% এখন ইনফ্লেশন। আজকে আমাদের মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী নেতা তুরস্কের এরদোয়ানের দেশে 70% এখন ইনফ্লেশন চলছে। এইটা সংকটটা এখন সারা দুনিয়া, আমাদের একার না, আমাদেরও সংকট আছে। আমরা যদি বলেন নেই তাহলে এটা মিথ্যা বলা, সত্য লুকিয়ে তো লাভ নেই। আমাদের জনগণ তো জানে তাদের সমস্যাটা কোথাও হচ্ছে। আমরা সরকারের থেকে যদি বলে না কোনো সমস্যা নেই, কোনো সংকট নেই, এটা তো সত্য না। থ্যাংক ইউ। Thank you.